টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ডিপোর্টেশন এটি একটি চর্চিত শব্দ, প্রায়ই আমরা শুনে থাকি, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরে এটি যেন একেবারে দুধে ভাতের মতো হয়ে গেছে সবার কাছে আলোচনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আজকে আমরা এই ডিপোর্টেশন ঠেকানোর লড়াইটা কী এবং আমেরিকার এই ইমিগ্রেশন কোর্টের আইনি কৌশলগুলো কী আছে, যেখান থেকে বা যার মাধ্যমে একজন ইমিগ্রেন্ট কী কী আইনি অধিকারের গ্রহণ করে বা অধিকারের মাধ্যমে এই আইনি লড়াইয়ে জিততে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়টির উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই রোজার মাস, তারপরে এত দূর থেকে নিউ ইয়র্কের আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নির্ধারণ করেছি। সেই বিষয়টি নিয়ে আপনি কথা বলবেন যে ডিপোর্টেশন ঠেকানোর লড়াইটা কি, আমেরিকার ইমিগ্রেশন কোর্টের আইনি কৌশলগুলো কি কি আছে, এবং এর মাধ্যমে প্রথমেই আপনার কাছে যে কয়েকটি প্রশ্ন আমি একটু রেখে দিতে চাই যাতে আপনি নিরবচ্ছিন্নভাবে আলাপ করতে পারেন, আপনার বক্তব্য রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার কাছে প্রথমে রাখতে চাইব যে ডিপোর্টেশনের মুখে একজন ইমিগ্রেন্টের কি কি আইনি অধিকার আছে বা রয়েছে, তারপরে ইমিগ্রেশন কোর্টে কোন কোন আইনি কৌশল একজন ইমিগ্রেন্টকে নতুন সুযোগ দিতে পারে, এবং কিভাবে একজন ইমিগ্রেন্ট আইনের ভেতর থেকেই নিজের ভবিষ্যতের জন্য লড়াই করতে পারেন। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আচ্ছা, ধন্যবাদ। অনেকদিন পরে দেখা হলো এবং আপনার প্রোগ্রামে আসার সুযোগ পেয়ে আমি কৃতার্থ। আচ্ছা, একজন মানুষ এই দেশে আসছেন, বেড়াতে আসছেন বা পড়াশোনা করতে আসছেন, কোনো না কোনোভাবে উনি একসময় ওভারস্টে করে ফেলতে পারেন। বাইরে কাজ করার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, এনরোলমেন্ট না করার কারণে হোক, উনি আউট অফ স্ট্যাটাস হয়ে যেতে পারেন ছাত্র অবস্থা থেকে। এ ধরনের আরও বিভিন্ন ধরনের ভাবে, যেমন ধরেন কেউ বর্ডার ক্রস করে ভিসা না নিয়ে আসলেন, উনি যথারীতি এখানে মানে ইলিগাল, মানে শব্দটা যেভাবে শোনা যাক না কেন এরকমের। তারপরে কেউ হয়তো স্ট্যাটাসে আছেন, সে বিয়ে করেছেন, স্পাউস হচ্ছে সিটিজেন, ইন্টারভিউতে গেলেন, দেখা গেল যে ওনার ওখানে ওটা হলো না, মানে যেই রিলিফ সিক করেছেন গ্রিন কার্ডের জন্য হলো না, সেখান থেকে হতে পারে। বা আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, ইন্টারভিউ দিয়ে গিয়েছেন, ওখানে অ্যাপ্রুভাল হলো না। এই যে বিভিন্ন ধরনের ভাবে এই যে মানে উদাহরণগুলো দিলাম, এই সমস্ত কারণে আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হতে পারে, এবং একটা চার্জশিট দেওয়ার মাধ্যমে, যেটাকে বলে চার্জিং ডকুমেন্ট, যেটাকে বলে এনটিএ, নোটিস টু অ্যাপিয়ার। হ্যাঁ, তো এইভাবে করে আপনাকে, যে ওরা ফিল করলো হোমল্যান্ড সিকিউরিটি, যে আপনাকে বের করে দেওয়া যায় বা দেওয়া উচিত, কিন্তু তারা হুট করে বের করে দিতে পারে না। যদি আপনি ভলান্টারিলি বলবেন আপনি চলে গেলেন, সেটা অন্য কথা। যদি আপনি না যেতে চান, আপনার জীবনের ভয় থাকতে পারে, বিভিন্ন কারণে আপনি না যেতে চান, কিন্তু আপনার চলে যাওয়ার কথা বা চলে যাওয়া উচিত, তখন তারা কোর্টের মাধ্যমে আপনাকে পাঠাতে চায়। সেই জন্য আপনাকে কোর্টে ডাকা হয়। তো চার্জিং ডকুমেন্ট ইস্যু করা হয়, এবং সেখানে বিভিন্ন এলিগেশন থাকে, বিভিন্ন আইনের ধারা থাকে। এভাবে দিয়ে আপনার নামে যেই ধরনের চার্জশিটটা দেওয়া হলো, ওখানে আপনাকে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, যে কোনো হিয়ারিংয়ে যদি আপনি না যান, ইভেন আপনি যদি নাও পেয়ে থাকেন ওটা, মানে ফর সাম রিজন তারা পাঠিয়েছে, আপনি পান নাই বলতেছেন,
তারপরও আপনার নামে ডিপোর্টেশন অর্ডার ইস্যু হয়ে যাবে যদি আপনি না যান। আর গেলে তো তারপর আপনার অ্যাটলিস্ট ফাইট করতে পারবেন, তারপর আপনারটা না হতে পারে, এই ধরনের বিভিন্ন ব্যাপারে। তো এই হচ্ছে সিচুয়েশন। বা আপনি গ্রিন কার্ড ছিল কিন্তু আপনি ওই পারমিশন ছাড়া 1 বছর বেশি ছিলেন, যখন আপনি আসলেন আপনাকে এয়ারপোর্টে গ্রিন কার্ডটা রেখে দিয়ে আপনাকে একটা টেম্পোরারি এই ধরনের একটা ছবি সহ একটা I-94 দিল আর আপনাকে কোর্টে পাঠিয়ে দিল। সেভাবেও আপনি কোর্টে পড়তে পারেন। তো এই সব কিছুই যে আপনাকে ডিপোর্ট করে দেওয়া, যেটা এখন বলা হয় রিমুভাল প্রসিডিংস, কিন্তু টিপিক্যালি জেনেরিক টার্মে ডিপোর্টেশন কথাটা আমরা ইউজ করি আর কি, গেল। তো সেই যদি অবস্থা হয় তখন আপনার ওই আপনি কোর্টে গেলেন এবং জাজ চেষ্টা করে যে আপনাকে আবার একটা ডেট দিয়ে যাতে এর মধ্যে আপনি নিজে কোনো লয়ার নিয়োগ করতে পারেন, তাহলে আপনার ডিউ প্রসেস রাইটসটা রক্ষা হয়। কারণ নাহলে ভবিষ্যতে আপনার নামে রায় হয়ে গেলেও আপনি আপিল করে বলতে পারেন যে আমার ডিউ প্রসেস রাইটস হয় না, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি, বা কীভাবে কী করতো ইত্যাদির কারণে তারা যতটুকু চেষ্টা করে ওই লয়ার যাতে আপনি নিয়োগ করেন বা নিয়ে যান। ওটা ফ্রি লয়ারও আছে, আবার অনেকে মানে পয়সা করে বিনিময়ে কাজ করেন, এভাবেও আছে। তো এইগুলো একটা কথা করলে প্রথম যেই হিয়ারিংটা হয় এটাকে মাস্টার হিয়ারিং বলে, এবং সেখানে প্লিডিংটা হয়। বেসিক্যালি ওই হিয়ারিংয়ে আপনাকে তো থাকতেই হবে, মানে যার বিরুদ্ধে কেসটা, কিন্তু জাজ এবং ওই 2 লয়ারের মধ্যে কথাবার্তা মেনলি হয়। তো একটা হয় তারা জানতে চায় উনি কই থাকে, ওনার নাম ধাম কি, এগুলো একটা। আর ওই যে বিভিন্ন এলিগেশনগুলো, ফ্যাকচুয়াল এলিগেশনগুলো দেয়, ওগুলো সম্পর্কে জানতে চাই এগুলো ট্রু কি না, এবং আমরা যা মানে এলিগেশনগুলো এগুলো সত্য কি না, এগুলো হলে একটা ডিসিশন হয় যে আপনি রিমুভেবল। এখন ওইটাকে ডিফেন্ড করার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশন আছে কি না, যেমন আপনার স্পাউস সিটিজেন কি, মানে এরকম বিভিন্ন রকমের আপনার ফ্যামিলি ভিসাগতভাবে, বা আপনার জীবনের ভয় আছে সেই জন্য আপনি দেশে যাবেন না, আপনি অ্যাসাইলাম সিক করবেন, এই ধরনের। এবং এর সাথে উইথহোল্ডিং অফ রিমুভাল আছে একটা ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট টর্চারের আন্ডারে, একটা আমেরিকান আইনের আন্ডারে, INA সেকশন 241 স্মল b3 ওটার আন্ডারে। তো এইভাবে করে আপনি যত আপনার রিলিফ আছে, কি আপনার ইউ ভিসা আছে, কী ব্যাপার ইউ ভিসা কী জিনিস, আপনি ভিকটিম অফ ক্রাইম, হ্যাঁ, ওটা দিয়েও আপনি এখানে গ্রিন কার্ড করতে পারেন। ওইরকম যদি কিছু থাকে আপনার, কি আপনার স্পাউস যিনি সিটিজেন আর গ্রিন কার্ড হোল্ডার আপনাকে অত্যাচার করে, সেই ভিত্তিতে আপনার কোনো সেলফ পিটিশন পেন্ডিং আছে কিনা, এইভাবে বিভিন্ন ধরনের আপনার আরেকটা আছে, ধরেন আপনি ধরা পড়েছেন NTA ইস্যু যখন ফাইলটা করলো তখন অলরেডি আপনার এখানে ডকুমেন্টেড আছে যে আপনি 10 বছর ধরে আছেন, তখন ক্যান্সেলেশন অফ রিমুভালের একটা ব্যাপার থাকে। যদি আপনার মানে সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার বাবা মা, স্পাউস অর চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, তাদের এই মানে এক্সট্রিম হার্ডশিপ হবে না, তার থেকে আরও অনেক গুণ বেশি হার্ডশিপ হবে, এটা যদি দেখাতে পারে। এরকম বিভিন্ন ধরনের রিলিফ আছে যেগুলো আপনি সিক করবেন। তো তারপরে এগুলার যে সমস্ত অ্যাপ্লিকেশন এগুলো ফাইল করতে হবে, ডকুমেন্টস দিতে হবে। হ্যাঁ, এক এক জাজ এক একভাবে করেন। তারা হয়তো আপনার বেসিক অ্যাপ্লিকেশনগুলো পেলে আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য অলরেডি একটা ডেট দিয়ে দেন, এর মধ্যে একটা টাইম থাকে, এর মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টস অ্যান্ড আদার থিং ব্রিফ এভরিথিং লিখতে হয়। তো এখন আমি শুরু করি এই ব্যাপারের জন্য, যেটা আপনি তার আগে একটি প্রশ্ন করে, যেহেতু আপনি NTA এর কথা বলেছেন, নোটিশ টু অ্যাপিয়ার এর কথা বলেছেন, এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই যে কেউ যদি হঠাৎ করে এই নোটিশ টু অ্যাপিয়ার বা NTA পান, তখন তার প্রথম আইনি পদক্ষেপটা কি নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে ওনার লয়ার থাকুক বা না থাকুক, যেটা আমি এটা বললাম যে ওনার যেই ডেটে যাওয়ার কথা ওই ডেটে ওনাকে মাস্ট কোর্টে যেতে হবে। উনি যাবেন না, ওনার নামে অটোমেটিক ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকেই বলেন যে আমি তো চিঠি পেয়েছি, যেতে চাই না, ধরপাকড় হচ্ছে। এটা করাটা খুবই অন্যায় হবে যদি আইনের মুখোমুখি না হন। যেমন আমাকে ডিটেল বলতে দিবেন, এরকম বহু ভয়ঙ্কর সব কাহিনী আছে, গেল। আর কিছু আপনি আমাকে আপনি বলুন, তারপরে আপনি বলার প্রেক্ষিতে প্রশ্ন আসলে। এবং বহু মানুষই যারা এগুলোর মধ্যে দিয়ে আছেন তারা এগুলো বেসিক্যালি জানেন। হ্যাঁ, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, কারো বন্ধু বান্ধব এগুলো জানেন, ফলে দর্শকরা ভাবতে পারেন যে এগুলো তো আমরা সবই জানি।
আচ্ছা, যেটা আপনারা জানেন না, ম্যাক্সিমাম যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন বা ক্যান্সেলেশন অফ রিমুভালের অ্যাপ্লিকেশন করেছেন, কোর্টে আছেন, আপনারা মোটামুটি শিওর থাকেন ইমিডিয়েটলি একটা পদক্ষেপ নেবেন। কী ব্যাপার, আপনাদের এই অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু রিডু দিস। ম্যাটার অফ CARR 2025 সালে একটা কেস ল হলো, এখন আউটরাইট কেস ডিসমিস হয়ে যেতে পারে। আপনি অ্যাপ্লিকেশন করেছেন, কিসের আপনার ইন্ডিভিজুয়ালের অংশমক। আমি আবারও সাবধান করে দিচ্ছি, ম্যাটার অফ CARR এই কেস লয়ের আন্ডারে আপনাকে কপাল ভালো থাকবে যদি জাজ আপনাকে একবার সময় দেয় যেটার মধ্যে এটা ঠিক করে নিয়ে আসো। প্রত্যেকের অ্যাপ্লিকেশন মনে রাখবেন, কেসটা উকিলের না, কেসটা আপনার। আপনি ইমিডিয়েটলি আপনার কেসের কী অবস্থা, ওই যে একবার একটা করে রাখছেন, ওইটা হয়তো দেখা গেলো কিছুই হয় নাই, আপনি আবার বসেন, আপনার কেসটা রিডু করেন, আপডেট করেন বেসড অন দ্যাট কেস ল। যদি না হয় তারা আউটরাইট কেস ডিসমিস করে দিতে পারে, এবং যখন আপনার কোনো রিলিফ অ্যাপ্লিকেশন এরকম ডিসমিস হয়ে গেল, তখন অলরেডি তো ডিসিশন হয়েছে যে আপনি ইউ কুড বি রিমুভড, ফলে অল ইজ লেফট ইজ টু সে ইউ আর অলরেডি ডিপোর্টেড। ফলে মানে আজকেও আমরা এই ব্যাপারে একটা মানে মানে আর্গুমেন্ট হলো যাদের সাথে, মানে আমি শেষ পর্যন্ত 1 মাস নিলাম। মানে মোট কথা হচ্ছে যে এখনকার যে আইন তো একটা হচ্ছে কংগ্রেসের মেড রুল, INA সেকশন স্ট্যাচুট, তারপর রেগুলেশনস আছে। সবচেয়ে বেশি যেভাবে করে কেসগুলোর ডিসিশন হয়, হায়ার কোর্টে যে সমস্ত রায় হয় সেগুলোর ভিত্তিতে মানে যেই লগুলার সৃষ্টি হয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম এবং কেসের নামও বলে দিলাম, আপনারা আপনাদের প্রত্যেকের উকিলের কাছে যান, আমার কাছে থাকলে আমার কাছে আসেন। হ্যাঁ, আমি তো টাকা পয়সা নিয়ে শেষ, কিন্তু টাকাটা তো আপনার। আপনি আইসা আমাকে ধরেন, আমার কেসের কী অবস্থা, ওইটার আন্ডারে আমার এখন কী করতে হবে বলেন। এবং আপনার কিন্তু কাজ আছে এখানে, ওই যে একবার করে রাখছেন, তারপর কিছু পয়সা দিচ্ছেন, তারপর ওই হিয়ারিংয়ের আগের দিন আসবেন, এসব বন্ধ। ইমিডিয়েটলি আপনার কেস নিয়ে বসেন, ওই কেস লয়ের যে ব্যাখ্যার আন্ডারে, ওইটার রায়ের আন্ডারে আপনার কেসটা ম্যাক্সিমাম কেস, আমি বলবো 99.99% কেস আবার করতে হবে। নালে আউটরাইট জাস্ট আপনার যে 1000 বক্তব্য আছে, 1000 পিটানি খাইছেন, আমার কাছে ওগুলো সব শেষ। আমি সাবধান করে দিচ্ছি, আমাকে একটা সুযোগ পাওয়া গেছে, মানে ধন্যবাদ আপনাকে। এটা যেহেতু আমার হচ্ছে, আমি দেখেছি কিভাবে করে তারা ডিসিশন করতেছে। হ্যাঁ, ফলে মানে যে কোনোভাবেই পারলে কালকের মধ্যে সব কেস শেষ করে দেয়। এই যে আপনি একটু আগে আমাকে যেটা বললেন, ওটা রায় হয়েছে না, ওটা স্টপ করছে, আপনি আপিল করবেন, 10 দিনের মধ্যে আপনার কেস শেষ। আমরা যখন প্র্যাকটিস শুরু করি সেই মানে 99-এ 7 বছর ধরে আপিল চলছে। ফলে আপনি ধরেন ইজিলি 7-8 বছর ধরে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং। তারপর ইন্টারভিউ ডেট হলো, আবার আপনি মানে আপনার এই নাই সেই নাই ডেট নিলেন, গেল অনেক দিন। তারপর কোনো এক সময় কোর্টে গেলেন, সেখানে বছরের পর বছর, তারপর হারলেন, আবার 7-8 বছর ধরে আপিল, ওইটা হারলেন, তারপর আবার সেকেন্ড মানে আপনার যে নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট 11টা আপিল কোর্ট আছে, আমার প্রত্যেকটার ওইখানে লাইসেন্স আছে, ওগুলোর মধ্যে আপনি যেতে পারেন। এইভাবে করে যখন এটা শেষ হবে, আপনার যদি ডিভোর্সন অর্ডার নাও হয়, আপনি বলবেন ভাই আমি হ্যাঁ আমাদের তো, ফলে আপনার মোটামুটি আপনি এখানে যা যা করার এখানে আপনি করে যেতে পারবেন। এখন পারলে কালকের মধ্যে আপনারা সব বের করে দেয়। তো ফলে আপনারা এটা যদি আপনার কেস ঠেকা রাখতে চান, কারণ আপনি বলেন আমার তো ভালো কেস, কিন্তু ওই যে ওইভাবে করা হয় নাই, ওইটার আন্ডারে দুমাদ্দম কেসগুলো শেষ করে দিচ্ছেন। ফলে কাইন্ডলি সাবধানে থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে খেয়াল করেন নাই অনেকে, যারা ইলিগালি এসছেন বর্ডার দিয়ে, ভালো কথা, জীবনের ভয় আছে, তাদের বর্ডার নিয়ে আসবে নাকি সবার সামনে হাই টাই বইলা টোলা, তাহলে আর আপনার ভয়টা কি আছে? আশ্চর্য ব্যাপার, তাদের কিছু মানে বেড়াতে আসছে বড় লোক মানুষ, আইসা একটা ফাইল করে দিল, ওটার ব্যাপার কথা নাই। যারা এই বর্ডার ক্রস করে পাশের লোক মারা গেল, তাকে রাইকা চলে আসতে হচ্ছে, নদী জঙ্গল পার হয়ে আসলো। যারা 2023 সালের মে মাসের পরে আসছেন, তাদের প্রত্যেকে আপনারা জানেন কি না, তারা আপনারা অ্যাসাইলাম পান না, আনলেস ইউ ক্যান প্রুভ আদারওয়াইজ, রিবাটেবল প্রিজাম্পশন। এইটা যে করে রাখছে, হ্যাঁ, এবং এইটা ট্রাম্প সাহেব করে নাই কিন্তু, তার মানে রিপাবলিকান কোনো কথা না, আমি বারবার বলতে দিচ্ছি সাহেবের আমল ইয়ে হোক, এইখানে ট্রাম্প এইগুলো করতেছে। শোনেন কি ব্যাপারটা হলো, 2023 সালের মে মাসের পর থেকে যারা এইভাবে আসছেন, প্রত্যেকে রেডি হন, কেন আপনার অ্যাসাইলাম অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে না।
তো এগুলা কেন বলতেছি, এনটি গিয়ে দেখেন রাস্তাঘাটে সবাই চেনে। কিন্তু এই যে দুইটা জিনিস আমি বলে দিলাম, আপনার মাধ্যমে আমি সাধারণ করে দিচ্ছি, যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে, যারা এরকমের 2023 সালের মে মাসের পর আসছেন, এখনও যারা ওইভাবে করে আসতেছেন, প্রত্যেকের কেস আপনারা অ্যাসাইলাম পান না, উইথহোল্ডিং পান শুধু। তো অ্যাসাইলাম না পাইলে উইথহোল্ডিং দিয়ে আপনি করবেনটা কি? আপনি থাকতে পারতেছেন এখানে, ভালো কথা, যে কোনো সময় আপনাকে বের করে দিতে পারলে সেটা অন্য কথা, কিন্তু এখানে থাকতে, কিন্তু আপনি এটা দিয়ে গ্রিন কার্ড করতে পারেন না। আপনার বউ বাচ্চা নন, স্বামী বাচ্চা, মানে যে স্পাউস, বাচ্চাকে জানতে পারতেছেন না, এটা দিয়ে আপনি গ্রিন কার্ড পান না, সিটিজেন হন না, বাপ্পার জন্য আপনার, তাইলে এই মানে এটা তেমন কিছুই পাওয়া, এটা এক ধরনের শাস্তি। সুতরাং আপনারা যারা এইভাবে করে এসছেন সাউদার্ন বর্ডার দিয়ে, আবার নর্দার্ন বর্ডার কুলিন, আচ্ছা, হ্যাঁ, তো সাউদার্ন বর্ডার দিয়ে আসছেন, ওই মেক্সিকো কেমন জানি একটু লাগে, মানে কানাডা দিয়ে আসলে কোনো সমস্যা নেই, আর কি করবেন বলে বলেন, কুলিন হয়ে গেল তারা। আমার কথা ভালো করে শুনবেন, মে 2023 বা তারপর থেকে যারা আসছেন প্রত্যেকের উকিলের সাথে দেখা করেন যে আমার কি হইলো, সিএলপি বার বলে এটাকে। আচ্ছা, তারপরে এই যে ম্যাটার অফ CARR, এটার আন্ডারে প্রত্যেকের অ্যাপ্লিকেশন নতুন করে করতে আমি বলে দিতে পারি। সুতরাং এগুলো যদি না করেন, আমার তো লয়ার আছে, আমার তো ইয়ে আছে, সব এলো, কেস আপনার, কেস উকিলের না। ফলে তাড়াতাড়ি আপনারা এগুলো নিয়ে বসেন, তারপরে এটার সাথে একটা ব্রিফ লিখতে হয়। আর এগুলো কিন্তু মানে ওই একটা ফর্মটা ফিল আউট করে দিলাম, এর আর বেশি কিছু না, এগুলো ভাবেন না, এর মধ্যে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে। ইটস ওয়ার্থ $20 million আপনি যদি এটা দিয়ে কাগজ পান, সোজা কথা, আই ক্যান ডু দ্য ম্যাথ ফর ইউ। ফলে এটার জন্য পয়সা করি খরচ করতে হবে। আচ্ছা, গেল, আপনার যে উকিলের কাছে পছন্দ হয়, কম নেয়, তাদের কাছে যাবেন, কিন্তু কাজটা মানে কাজটা কিন্তু আপনার করতে হবে। একটা কি, আপনার ওই যে সাউদার্ন বর্ডার দিয়ে যারা আসছেন, যে ওইটার জন্য সিএলপি বারের রিপার্টাল দিতে হবে, প্লাস ওই যে যেটা বললাম, এই রিসেন্ট যেটা, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আবার নতুন করে করতে হবে। এই দুটো জিনিস যদি না করেন, পরে চোখের পানি নাকের পানি সব একসাথে হবে। আচ্ছা, তারপরে আপনার কোনো প্রশ্ন আছে? না, আপনি খালি কথা বলেই যাচ্ছেন। না, আপনি একটি প্রশ্ন, একটি শব্দ ব্যবহার করেছিলেন, ভলেন্টারি। তো এই শব্দটা যেটা আপনি একটু আগেও একটা উদাহরণ দিয়ে বলছেন, সেটা তাহলে একটা বলি, যে যদি কেউ মনে, অনেকেই শোনেন বা অনেকেই বলেন যে কখন একজন লয়ার বা অ্যাটর্নি বা আইনজীবী তার ক্লায়েন্টকে এই ভলেন্টারি ডিপার্চার নেওয়ার পরামর্শ দেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সবাই পান না এটা। হ্যাঁ, আচ্ছা, পাইলেও মানে আমি নিতে দিই না। আচ্ছা আচ্ছা, সেটা কি? থ্যাংক ইউ, এই কথা বলো, ভলান্টারি ডিপার্চার। আপনি এখানে যদি আসার 1 বছর পরে আপনার নামে নোটিস টু অ্যাপিয়ার মানে জারি করা হয়, হ্যাঁ, সাবমিট করা হয়, কোর্টে ফাইল করা হয়, তাইলে যদি ডকুমেন্টেশন থাকে যে 1 বছর হয়ে গেছে, তাইলে আপনি ভলান্টারি ডিপার্চার নিতে পারেন। যে আমি যেতে চাই না, কিন্তু রাদার দ্যান হ্যাভিং এ ডিপোর্টেশন অন মাই ব্যাগ, আমি নিজে নিজে চলে যাব, আমার 500 টাকা অন্তত আছে, টিকিট আছে, টিকিটের পর আছে, আর ওই কি যেটা বলে পাসপোর্ট আছে ভ্যালিড, সুতরাং আমি চলে যাব। এটা তারা দিতেও পারে। হ্যাঁ, আগে তো 1 বছর ইজিলি পাওয়া যেত, বহু আগে, যখন আরবের লোকরা ইত্যাদি ইত্যাদি, আর এখন 2 মাস। একটু মজা টজা করে মনে করেন না, কারণ আমার মুখের ভাষা নাকি ভালো না। হ্যাঁ, না, কিন্তু আপনার আইনি তথ্যগুলো তো অসম্ভব ভালো। যদি কেউ কিছু জানে, আমি জানি, সোজা কথা। আমি 27 বছর ধরে এখানে উকিল, এখানে জুরিস ডক্টর ডিগ্রি করে, এখানে 1 চান্সে বার পাস করে, আমি 27 বছর ধরে এখানে উকিল। 50টা শহরে আমি ফিজিক্যালি গিয়ে, এগুলো বহু বলছি, আবারও বলতেছি, কারণ কেউ বিশ্বাস করবে না, ফিজিক্যালি গিয়ে, এমন না যে ওই যে ভিডিওতে বা পাঠাই দিয়েছে লোকজন এরকম করে। এটা আমি জানি। আপনি এই গত মাসে, ফেব্রুয়ারি মাসে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অনেকগুলো স্টেটে যে মামলা করেছেন। আমি 3টা কেস, প্রথমে টেম্পা, ওখান থেকে বাসায় আসলাম না, গেলাম নিউ অরলিন্স, এই অরল্যান্ডো, সেখান থেকে মায়ামি, সেখান থেকে বাফেলো, তারপর বাসায় আসছি। কিন্তু একবারে এতগুলো কেস একসাথে করি এটাই কখনো, আমার খুব অস্বস্তি লাগতেছিল। গেল, তো যেটা বলতেছিলাম, যে নিজের বুঝ পাগলও বুঝে, আপনারা একটু শক্ত হন। আপনার নামের এন্টি ইস্যু হয়েছে বলেই সব শেষ হয়ে গেল তা না, আপনি ফাইট করেন। আর একটা কথা, পথের বাঁক আছে, কিন্তু সেটাই পথের শেষ নয়, জীবনের পথ অনেক দূর, আপনি ফাইট করে যান। হ্যাঁ, এই যে এত পয়সা করি খরচ করে, এই এত কষ্ট করে এখানে আসছেন, এমনি চলে যাওয়ার জীবনের ঝুঁকি নিয়ে আসা সবচেয়ে বড় কথা। আপনার মানে একটা রাইট আছে এখানে, সেটা আপনি ইউজ করেন। আচ্ছা, যে ভলান্টারি ডিপার্চার বলতেছেন, তো এইটা আপনি পান তখন, ভালো কথা, আপনি যাবেন। সমস্যাটা হচ্ছে, ওইটা যদি আপনি নেন এবং ওইটা নিয়ে কেউ যায় না, কিন্তু এই যে আপনি নিলেন, আপনি ধরেন নর্মাল ডিপোর্টেশন অর্ডার হয়ে গেল,
তারপরেও ধরেন আপনার কোনো একটা সে বিয়ে শাদীর কারণে হোক, অন্য কোনো কারণে হোক, চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশন হোক, বিভিন্ন কারণে আপনি মোশন টু রিওপেন করতে পারেন এবং আপনি পেতেও পারেন। কিন্তু যদি আপনি ভলান্টারি ডিপারচার নেন আর কোনো ভবিষ্যতে কোনো এবং আপনি না যান, তাইলে আপনার যদি ভবিষ্যতে কোনো রিলিফের সুযোগ হয়ও ফর 10 years স্ট্যাটুটরি বার যা চাইলেও আপনাকে কিছু দিতে পারবে না। ফলে আমি এটা নিতে দিই না। সুতরাং শুনতে সুন্দর জায়গা, হ্যাঁ। আর এরকম ছিল একটা সময়, আপনি জিজ্ঞেস করেন এখানে কিন্তু পুরানো অনেক লোকজন আছে। ওই যখন ফাইনাল হিয়ারিং এর সময় আসে, বলছে যে তোমার আমি 3টা কথা বলবো, তুমি প্রশ্ন করো, তুমি 3টা খালি ইয়েস 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 বলবা। হ্যাঁ, মানে কোনো ক্রাইম আছে কিনা, কোন টাকা আছে কিনা, এবার বাস হয়ে গেল গা, ভেরি গুড যাও, বাস হয়ে গেল। তার নামে যে কি বড় বেজ্জতি এটা করলো, এখানে বহু লয়ারে বহু মানুষের বহু ক্ষতিটা করছে। আচ্ছা, এটা তো গেল স্ট্যাটুটরি বার। তারপরে সারা জীবন যখন আপনি কিছু একটা নিয়ে যাবেন 10 বছর শেষে, তখন বলবে তুমি বলছিলে যাবে গিয়ে, তুমি যাও নাই, ফলে আমি তোমাকে দিব না। স্ট্যাটুটরি বার একটা আর ডিসক্রিশনারি একটা। তো এগুলো আমি হাসতেছি, কিন্তু এগুলা নিয়ে যে কত লোকে ঘোরাঘুরি করতেছে আপনার কোনো ধারণা নাই। এরকম আছে। অনেক ধন্যবাদ। আমরা একটা দুজন দর্শককে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, তার ফোন দুটো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। রানা ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি, অ্যাটর্নি সাহেবকে আমার সালাম এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার কোয়েশ্চেন হলো, আমি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছিলাম কয়েকবার, তো অনেকবার রিফিউজ হয়েছে, কিন্তু লাস্ট টাইম আমি ভিসা পেয়েছিলাম 2022-তে। জি। তো আমি আমেরিকাতে সেকেন্ড টাইম এসে আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করেছি বেসড অন চিলড্রেন ইউএস সিটিজেন। তো আমার I-130 অ্যাপ্রুভ এবং আমি ফিল্ড অফিসে গ্রিন কার্ডের ইন্টারভিউ দিছি, 3 মাস হয়ে গেছে। আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল, আমি অনেকবার ভিসা অ্যাপ্লিকেশন করেছি, রিফিউজ হয়েছি, কিন্তু ওই যে অ্যাপ্লিকেশনে একটা কোয়েশ্চেন আছে যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে ইনভলভ কিনা। তো ওইখানে আমি বলছিলাম DS 160-তে, কিন্তু গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনে আমি বলছি যে আমি একটা গ্রুপের সাথে ইনভলভ আছি। তো ওইটাই জিজ্ঞেস করছিল যে আমি আগে কি জন্য বলি নাই। তো ওইটার আমি এক্সপ্লেনেশন দিছি। তো আমার কোয়েশ্চেন হলো কি, এখন 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই। আমার অ্যাটর্নির কাছে কোয়েশ্চেন হলো কি, এখন কি হতে পারে বেসড অন এইটা, যদি ওনার কোনো আইডিয়া থাকে বা আপনার কি করণীয় হতে পারে, এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মিজানুর রহমান। থ্যাংক ইউ। আমাকে উনি সালাম জানিয়েছেন। সালাম জানিয়েছি। ওয়ালাইকুম সালাম। ঈদের শুভেচ্ছা জানিয়েছি। হ্যাঁ, কারণ শুভেচ্ছা টুভেচ্ছা সব জানায় সঞ্চালক মহোদয়কে, এটা রাইটফুলি। আমাদের কি করি, আমরা একটু টাকা পয়সা নিয়ে কাজ করি, আপনি তো ফ্রি কাজ করেন। গেল তো, ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুখবর যে ওনার একটা কোয়ালিফাইং রিলেটিভ ছিল, বাচ্চা বড় হয়েছে, 21-এর উপরে হচ্ছে, ওনার জন্য ইটস ইমিডিয়েট রিলেটিভ কেস। উনি ভিসা নিয়ে আসছে, মানে ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে আসছেন, দ্যাটস ইট। বাচ্চা সিটিজেন, মানে ওভার 21, হি ওয়ার্কস উইথ এ গ্রিন কার্ড। ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে ইন্টারভিউ হয়েছে, প্রথম কথা হচ্ছে এই যে 3 মাস হয়েছে, এটা এমন কোনো সময়ই না। আচ্ছা, আরও যদি মানে 1 বছরও যায়, ওনার ভয়ের কিছু নাই। আচ্ছা, এইটা যেহেতু একটা ইস্যু হয়েছে, সেটার জন্য এটা সুপারভাইজারি রিভিউর জন্য গেছে। আচ্ছা, ওনার এক্সপ্লেনেশন, তাদের যা ইস্যুজ আছে এটা নিয়ে গেছে। এটা হয়তো দেখা গেল সুপারভাইজার মেনে নেবে, শেষ হয়ে গেল, ওনার যদি প্লজিবল এক্সপ্লেনেশন থাকে। কিন্তু এটা বলাতে আমার একটা সুবিধা হলো, এরকমের আরও বহু ধরনের কেস আছে, তারা এরকমের বিয়ের ভিত্তিতে ফ্যামিলিগতভাবে যে বাচ্চা বড় হয়েছে ইত্যাদির কারণে গ্রিন কার্ডের জন্য গেছে। ওমা, ওইটা নিয়ে কোনো কথাই নেই। উনি একবার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করছিল, ওয়ার্ক পারমিট পাইছে উনি, মোটামুটি উনি, এবং কি জানেও না যে ওনার অ্যাপ্লিকেশনে কী লেখা আছে। উকিলে লিখে দিছে বা কোনো মুরব্বী কেউ লিখে দিছে, ওটা দিয়ে উনি চলতেছিলেন, উনি জানেও না, গিয়ে ধরছে তো ওইটা নিয়ে। আচ্ছা, এখন উনি উনি জানে না কি যে আছে ওইখানে, 2 হয়তো বলছে উল্টা বলছে। আচ্ছা, যার ফলে এখন উল্টা উনি ফ্রড চার্জে পড়লেন। তো কপাল ভালো যে ওনারটা পেন্ডিং আছে, যে যতদিন পেন্ডিং আছে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এবং মানে আশা আছে যে করবে, কি জানি বলে, এটা রাইট হবে, মানে হয়ে যাবে, ওয়েল অ্যান্ড গুড। না হলে সেখানে মোশন টু রিকনসিডারেশনের ব্যাপার আছে 290B এর আন্ডারে। হ্যাঁ, উনি এটা করবে। কেন, এটা উনি কি মিন করতে চেয়েছিলেন, কেন হয় নাই, বা এটা কি উনি হয়তো দেখা গেলো সেই সময় উনি ছিলেন না, তারপরে তো বহু মানে পদ্মার জল ইত্যাদি গড়াইছে, এরপরে হয়তো উনি কিছু করছেন, হয়তো আগে ছিল না,
পরে জয়েন করছে, এমনও হইতে পারে। তো যে কোনোভাবেই ওনার যে প্লজিবল এক্সপ্লেনেশন আছে ওটা দিয়ে উনি বেরিয়ে যাওয়ার আরেকটা রিজন আছে, প্রসিকিউটরিয়াল ডিসক্রিপশন বলে একটা কথা আছে। সে ওনার এটা হবে না, না হলে ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বে, সেইখানে যদি সে সামহাও বেরিয়ে আসতে পারে, সে তার কোয়ালিফাইং রিলেটিভ আছে, এক্সট্রিম হার্ডশিপ দেখাই এটি করলো, তাহলে বলা আছে তাহলে এই প্রথমেই তাকে লেট হিম গো। আচ্ছা, তাহলে এই করে এরকম আমার হয়েছে, ওই ক্রিমিনাল কেস ছিল, সিটিজেনশিপের জন্য গেছে, তো তারা দে ওয়ার ভেরি গুড ইন নিউ জার্সি, তারা তাদের বসকে বলে, গভর্নমেন্টের একজন লয়ার আছে, যে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান উইন এগেনস্ট হিম ইন কোর্ট, তাহলে আল ডিনাই ইট, আদারওয়াইজ আল লেট হিম গো, বিকজ তাইলে এইগুলো করে টোলে তুমি ঠিকই হারলা, মধ্যে দিয়ে আমি কিছু। তো উই টকড অ্যান্ড হি সেড না, আই ক্যানট উইন, সো লেট হিম গো। তাহলে এক্ষেত্রে ওনার হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই, কেবল মাত্র 3 মাস গেছে, আমি শুধু শুধু চিন্তা করছে। শান্তিতে থাকেন, হ্যাঁ ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার এতটা চিন্তার কোনো কারণ নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি, সময় নষ্ট করবেন না। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। স্যার, আমি জহির বলছিলাম, জি। নিউ ইয়র্ক থেকে। জি আমার একটা প্রশ্ন মিজানুর রহমান স্যারের কাছে। জি। আমি 2024-এর লাস্টে কানাডা দিয়ে আসছিলাম, ওই আমেরিকায় অ্যাসাইলাম ফাইল করেছি। জি তো আমাকে 2বার ডেট দিছে ফেডারেল অফিসে, আমি ওখানে হাজিরা দিছি প্রথমবার, আবার ডেট দিছে, আবার 1 বছর করে দেওয়ার পরে এবার পাসপোর্ট নিয়ে গেছি, পাসপোর্ট রেখে দিয়েছি ওখানে, পাসপোর্ট নিয়ে যাইতে বলছে। এখন আবার আগামী মাসে আমার ডেট দিছে 6 মাস পরে। এখন কি যাওয়াটা কি ঠিক হবে নাকি স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম আর কি আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ জনাব জহির আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আপনার যদি যদি টদি না, আপনি যাবেন নাম্বার 1, এবং এর মধ্যে আপনার যদি না থাকতো কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং, আমি বলতাম এর মধ্যে করেন, হ্যাঁ। কিন্তু আপনি বললেন যে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, ও তার আগে আমার সালাম গ্রহণ করুন, হ্যাঁ, শুভেচ্ছা নিন। আপনার যেহেতু একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, যদি ওটা স্টিল পেন্ডিং থাকলে আপনার ভয়ের কোনো কারণ নেই, হ্যাঁ। 2বার দেখা করছে, পাসপোর্ট রেখে দিছে, হ্যাঁ, এবং পাসপোর্ট আপনি তাদের সাথে কোঅপারেট করেছেন, ম্যাক্সিমাম টাইম যেটা হয় পাসপোর্ট নাই, ঠিক আছে, অ্যাপ্লাই করলেন এখনো আসে না, হ্যাঁ। তো এই সেই ব্যাপার দিয়ে আপনি বললেন আমরা এরকম মাঝে মাঝে নিয়ে যাই, নিয়ে গিয়ে আবার ফিরে নিয়ে আসি, তো গেল। তো ফলে আপনি তো বরং কমপ্লাই করেছেন, আপনি পাসপোর্ট দিয়েছেন, তাদের কাছে আছে পাসপোর্ট আছে, আপনিও রেগুলার যাচ্ছেন, যেই যাবেন না তখনই আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে গেলেন, তখন সমস্যা বেশি হবে। সমস্যা বেশি না, কোনো বেশি কমের ব্যাপার না, সোজা এনি টাইম আপনাকে পাইলে ধরে রেখে দেবে। আপনার যাওয়ার কথা, এই কদিন আগে একজন আসছে, এত কষ্ট করে সামহাউ সে একটা ক্রেডিবল ফ্রি, মানে আমার মনটা ভেঙে যায়। এক একজনের দেখি সিরিয়াস কে, আপনি আরেক উকিলের কাছে যান, কিন্তু যান বসে দিচ্ছে, আবার এদিকে বলতেছে আপনারা উকিল, আপনার মানে শক্ত করে নাকি কেউ বলে নাই তাহলে, তা আমি তো শক্ত করেই বললাম, তারপরও কোনো খবর নেই। তো যাই হোক, আপনাদের যদি কোনো এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি যাবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি এখানে আসছেন ফাইট করতে, ভিক্ষা করতে আসেন নাই, কথাটা মনে রেখেন। আপনাকে হয়তো ডিটেইন করবে কিন্তু পাঠিয়ে দিতে পারবে না, আপনার কেস আছে। আমি বিশ্বাস করবেন, গত 1 সপ্তাহ আগে নিউ মেক্সিকোতে কেস জিতলাম, তারপরে চিঠি দিলাম তাকে ছেড়ে দাও, ছেড়ে দিচ্ছে, আবার লিখলো যে তার কিছু ক্যাশ টাকা ছেড়ে দেওয়া হয় না, আমি তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি, গেল। সে বললো লুজিয়ানা, তো ওইখানে না গিয়ে প্রথমে আমার এখানে আসছে, বুঝলে, আবার আসছে। এই তার মানে হয়তো 10 মিনিট আগে আমি এক কনসালটেশনে আরেকজনকে বলতেছিলাম তার কথা, সে আইসা হাজির, কেমনটা লাগে। আর এরা তো মানে গুলো মানে সে করতেছে, অত বলতে মানে যতটুকু বলতেছে, তারাও শুনে গেল। আমি যে বলতে চাচ্ছি, আপনাকে ওই ডিটেনশনের মধ্যেও জিতানো যায়। আপনি রাজা থাকেন, ফাইট করার জন্য আসছেন, কিন্তু ওই যে আপনি গেলেন না, তখন তো আপনি আর কিছু পান না, কারণ আপনি ওই সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন। আপনি বলি কি, আমি যাইতাম, গিয়ে ধরা পড়তাম, আরে আপনি কেন আসছেন কেন তাহলে?
ফাইট করতে আসছেন, অনেক ফাইট করে। অনেক ধন্যবাদ আচ্ছা, জনাব। আপনি আমাকে থামাই দিল আর কি, মানে ফাইট না, করে ওনার আমি I couldn't say যে না। ওনার প্রশ্নটা ছিল যে 6 মাস পরে আছে, যাব কি যাব না? যাবে। সুতরাং যাবে, এটাই যাবে। হলো আসল কথা। জনাব জহির, আসলে আপনার যেতেই হবে, না গেলেই বরং ক্ষতি হবে। ক্ষতি কি? সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, এবং যেটা উনি বললেন যে সেক্ষেত্রে আপনাকে ডিটেনশন দিতে বাধ্য হবে, এবং সেক্ষেত্রে আপনি কি চুরি করছেন নাকি? সেটাই। হ্যাঁ? তো সুতরাং আপনি অবশ্যই যাবেন, কারণ আগে 2 বার গেছেন, পাসপোর্ট দিয়েছেন, আপনি ওনাদের সব কথা শুনছেন, তার মানে আপনি আচ্ছা, ওনার কেস পেন্ডিং। হ্যাঁ, পেন্ডিং আছে। সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি অবশ্যই যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আপনাদের দুজনকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ। একাডেমির সাথে আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। আমি আসলে আমার মে মাসের 6 তারিখে আমার একটা মাস্টার হিয়ারিং আছে, যেটা ইন পার্সন। উকিল বলছে যে আমার সাথে থাকবে উনি। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমার কেস পেন্ডিং আছে। আমি কি করতে পারি আসলে? একই ধরনের প্রশ্ন প্রায় আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের উকিল জন্য। বলছে বয়ের কিছু না, তারপরে কি বললেন? মানে মাস্টার হিয়ারিং আছে, উকিল বলেছে পেন্ডিং আছে মামলা, উকিল বলছে ভয়ের কিছু নেই, আমার সাথে থাকবে, সাথে থাকবে ওই দিন। প্রথম কথা হচ্ছে, যদি আপনার উকিল থাকে, নর্মালি প্রথমে ওই ইন পার্সন হয় আজকাল, কিন্তু মাস্টার হিয়ারিং যেহেতু, যদি আপনার লয়ার থাকে, সাধারণত আমরা আজকে সকালেও আমি এটা করলাম, ওই আপনি উকিলের অফিসে বসে ওই ভিডিওতে এটা আপনি করতে পারেন ওয়েবএক্সের মাধ্যমে। হ্যাঁ, তো যেটা আপনার উকিল সাজেস্ট করবে ওইভাবে আপনি করবেন, কারণ এটারও আবার একটা সুবিধা আছে। আমি বসে দিচ্ছি, এটা ঠিক, আমি অফিসে বসে কাজ করতে পারতেছি, কিন্তু আমার আর ডাকা আসে না। যারা প্রথমে ওই গেছে, হ্যাঁ, উকিল নিয়ে বা উকিল ছাড়া যারা প্রথমে গেছে, তাদের কেসটা আগে শেষ করছে, তারা এসে বসে আছে, গেল, আমি তো আমার কাজ চালায় যেতে পারছি। ভদ্রলোকও বসে আছে সোফার মধ্যে, গেল। তো উনি ইচ্ছা করলে আপনি নিয়েও যেতে পারে, আবার না হলে ওনার অফিস থেকেও করতে পারে। ইভেন একটা জাজ আছে, জাজ বারবারা নেলসন, একেবারে মাস্ট ইন পার্সন যেতে হবে। তাকে বোধহয় কেউ টাকা দিচ্ছে, মানে উপর থেকে, সে এখন একবার লিখিতভাবে আমার কাছে আছে, ইন্টারনেটে সে করতেছে। তো গেল। তো ফলে, এবং আপনার এখানে ভয়ের তো কিছু নাই, বরং আপনি এখানে সেফ জায়গায় যাচ্ছেন। আপনি দেশে অত্যাচারিত হয়েছেন, দেশে যেতে ভয় আছে, আপনি এখানে একটা প্রোটেক্টেড অবস্থায় আছেন, আপনার কেসটা কোর্টে আছে, তারা আপনাকে এন্টারটেইন করতেছে, আপনাকে যেতে বলছে যেখানে আপনি একটা রিলিফ পেতে পারেন। হ্যাঁ, তো ফলে আপনার ভয়ের কি, আর উল্টা আরও আপনি সেফ সাইডে চলে গেছেন, আপনি ভালো আছেন, ওইভাবেই থাকবেন। আপনার উকিল ঠিকই বলছে, কোনো ভয়ের কিছু নাই, আপনার তেমন ভয়ের কিছু নাই। অনেক ধন্যবাদ মামুনুর রশিদ সাহেব আপনার প্রশ্নের জন্য। আপনি যাবেন তো অবশ্যই, আপনার যেহেতু আপনার অ্যাটর্নি আপনার সাথে থাকবে, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে টেলিফোনে যাব। মিথি রেনু, তিনি বলছেন যে আই এম ওয়েটিং ফর দি অ্যাপ্রুভাল অফ মাই রি-এন্ট্রি পারমিট। The time for me to travel to USA within a year is approaching soon. What should I do now? আপনি ওই খোঁজ খবর করেন, যেহেতু মানে খুবই তাড়াতাড়ি চলে আসতেছে, ওই সিচুয়েশনটা দেখায়। কিন্তু এই কতদিন লাগবে কিন্তু যেহেতু আপনার একটা রিজন আছে, এই যে অ্যাপ্রোচিং বা এই জাতীয় কথা বলেন, ইউ কুড অলওয়েজ টেক ইট সে টু দ্য লোকাল অফিস, যে আমার এই ধরনের একটা সিচুয়েশন। তো সেইখানে একটা রিজন যেহেতু আছে, কিন্তু এমনি নর্মালি আপনার অনেক দিন লাগতেছে, এটার কোনো ওষুধ অনেক ধন্যবাদ মিথি রেনু আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার কোশ্চেন ছিল, আমার বোন আসছিল এখানে গত বছর গ্রিন কার্ড নিয়ে। জি। তো সে চলে গেছে বাংলাদেশে। এখন এপ্রিলের 10 তারিখ হচ্ছে তার লাস্ট ডেট। টিকিট করা হয়েছে তার রিটার্ন টিকিট, বা সে তখন আসতে পারতেছে না, যেহেতু অল ফ্লাইট ক্যান্সেল। এখন আমরা কি করতে পারি আমার বোনের জন্য? এটা কি লাস্ট ডেট বলতে কি 1 বছরের নাকি 6 মাসের? 6 মাসের। 6 মাসের জন্য। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজানুর রহমান। যেহেতু এখন ফ্লাইট বন্ধ হয়, যে মিডল ইস্টের যুদ্ধ, ইরান, অন্য কোনোভাবেও আসা যায়, মানে ওটা হচ্ছে কিছু কিছু ফ্লাইটস বন্ধ, সবগুলা না। প্যাসিফিক দিয়ে আসা যায়, হংকং হয়ে ক্যাথে প্যাসিফিকে আসা যায়। হ্যাঁ, না, আমাদের সিও সাহেব গেছেন এই যুদ্ধের একদম প্রথম দিনই গেছেন। এটা আর কি তখন এক্সকিউজ হিসাবে ধরা হবে না, বিকজ আদার এভিনিউজ আছে, মানে উনি চলে আসবেন।
এই হলো শেষ কথা। অনেক ধন্যবাদ। দেখুন, আসলে প্যান্ডামিকের সময় এই বিষয়টা হয়েছিল আমরা জানি, তখন সারা পৃথিবী যেহেতু কলাপস হয়ে গেছিল, তখনকারটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটাকে নজরে নেওয়া হয়নি। 2 বছর পরও অনেকেই ঢুকেছেন। আমাকে একটু এলাও করলে আমি একটু অ্যাড করব, আপনি শেষ করে নাকি? হ্যাঁ, তো এখন যেহেতু হয়তো মিডল ইস্টের ওই রাস্তাটা বন্ধ থাকতে পারে, কিন্তু অনেকেই আসছে, যেটা বললেন যে ঢাকা থেকে হিথ্রো থেকে আবার এখানে আসা যাচ্ছে, অথবা প্যাসিফিক হয়ে আসা যাচ্ছে, আপনার ক্যাথে প্যাসিফিকের মাধ্যমে সিঙ্গাপুর, হংকং হয়ে আপনার এখানে আসা যাচ্ছে। সুতরাং দেখুন যে যত তাড়াতাড়ি আসা যায়, আসাটাই বোধহয় ভালো। আচ্ছা, জি, একটু বলবো? জি। হ্যাঁ, আপনি আমার সালাম নেবেন। আমার প্রথম কথা হচ্ছে, এই যে আপনারা প্রশ্নগুলো করেন, এটার মাধ্যমে আমরা আরও 10 জনকে এই ইনফরমেশনগুলো দিতে পারি, ফলে আমি আপনার প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু এই সুযোগে আমি যেটা বলতে চাই, এই শেষ মুহূর্তে কেন এটা নিয়ে কথাবার্তা উঠলো? আপনি এখানে পার্মানেন্টলি থাকবেন, আর 6 মাসের ওই 2 দিন আগে ঢুকবেন, আবার 3 দিন পরে চলে যাবেন, আবার এগুলো কী শুরু হয়েছে? এগুলো বন্ধ। আপনি 2 মাস থাকবেন, বেড়াতে যাবেন, আপনার দাদি অসুস্থ, মা অসুস্থ, আপনি লিচু সিজন আছে, লিচু খাবেন ইত্যাদি, ভালো কথা। 6 মাস কেন? আজকে 2 দিন আছে, এটা এগুলো কী শুরু হয়েছে? এগুলো বন্ধ। আপনাকে যদি এখন ধরে ওই 6 মাসের আগে আসলো, আমি অবাক হব না। এগুলো বন্ধ করেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে খুব একটা সময় নেই, 1-2 মিনিট হাতে আমাদের সময় আছে। এর মধ্যে যেটুকুন আপনি এই কৌশলটা যদি বলেন আর কি আজকের বিষয় নিয়ে, 2 মিনিট আছে। প্রথম কথা হচ্ছে, আপনার পকেটে হাত দেন। আপনারা খালি বলেন ট্রাম্প আসলো, কী করা যায়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার ধরেন একটা গ্রিন কার্ড আছে, কি একটা ওয়ার্ক পারমিট আছে, ওইটার কোনো খবর নাই। আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, স্টেট আইডি আছে, এটা নিয়ে আপনি গুড়গুড় করতেছেন। আপনার ছবিতে নাকি ওইটা আছে, হ্যাঁ, মানে ছবি তুলে রাখছেন, ভালো কথা। ওইটা ফিজিক্যালটা নিয়ে হাঁটতে অসুবিধা করে। আমি দেখেন, আমি সিটিজেন, আমার তো একটা পাসপোর্ট কার্ড নিয়ে ঘুরি, আমি উকিল নাকি কি একটা, এই আপনি একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটু যদি সাবধানে থাকেন। এরকম হয়েছে, আমিও আমার পাসপোর্ট কার্ড নিয়ে রাখি, মানে আমি এটা শোষা করার কোনো ব্যাপার নাই। কিন্তু কথা হচ্ছে, আপনার এই ড্রাইভিং লাইসেন্স ইজ নট এনাফ। আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, আপনার যদি গ্রিন কার্ডটা থাকে, আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট কার্ডটা থাকে, পাসপোর্টটা একটা বড় একটা, ওটা না থাকলে একটা পাসপোর্ট কার্ড করে নেয়, এইগুলা নিয়ে বা অ্যাসাইলাম ফাইল করেছেন, ওটার যে রিসিপ্ট নোটিশটা আছে, ওইটা পকেটে ঢুকেছে, আপনার অসুবিধাটা করলা। ম্যাক্সিমামের এটা নাই। আমি যখন আসি প্রত্যেকের আমি চেক করাই ফিজিক্যালি, আপনার কি আছে আমাকে বলেন। কারণ ওই যে আপনি ফটো বাইর করতে করতে বলবো যে আগে গাড়িতে উঠো, তারপর আপনারা একটু সাবধানে থাকেন। হ্যাঁ, একটা খারাপ সময় যাচ্ছে, খালি এটা নিয়ে কান্নাকাটি না করে এটার ব্যাপারে কি করা যায়। ওই যে বললাম যে লোকের আছে কিন্তু ওয়ার্ক পারমিটটার সাথে রাখে নাই, তাকে কিন্তু ধরে রেখে দিচ্ছে। সেটাই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিতে বাধা, সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে এবং অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব ভালো একটা বিষয় নিয়ে কথা বলেছেন, দর্শকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন এবং অনেকগুলো ভালো কথা, তিতা করে বললেও অনেক ভালো কথা আপনি বলেছেন। চিন্তা করে বললে কেমন লাগে, চিন্তা করে বললে ঠিক আছে, বলেন, যেভাবে বলে শান্তি পান না, কিন্তু কথাটা তো ভালো বলেছেন। আমার মুখ ভালো না, এটা আমি শুনেছি, অনেকে আমাকে পছন্দ করে না। তো সেখানে সত্যি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের আজকের অতিথি আসলে আমরা অনেক আনন্দ পাই, কারণ ওনার জ্ঞানের গভীরতা এত বেশি, হয়তো উনি নিজেও স্বীকার করেন যে ওনার কথাবার্তায় হয়তো আমরা অনেকেই মনে করি যে হয়তো উনি একটু রাগী মানুষ, কিন্তু সত্যি নলেজেবল মানুষ। কাইন্ডলি বলেন না আমাকে, ক্ষমা করে দিতে বললেই তো হয়। সেটা দর্শকরা এমনি করেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।